শপথ নিল নবগঠিত নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা থাকবে নতুন সিইসির প্রতিশ্রুতি। একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, and I will do my best for that. যত দ্রুত নির্বাচন হবে ততই বিশৃঙ্খলা কেটে যাবে বলছে বিএনপি। গণতন্ত্রে ফিরতে সংস্কার শেষে ভোট আয়োজনের তাগিদ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভুয়া মামলায় হয়রানি বন্ধে কমিটি করার ঘোষণা। 2 বছরের মধ্যে 47তম বিসিএস এর নিয়োগ সম্পন্নের নির্দেশ জনপ্রশাসন সচিবের। 5 বিসিএস এর নিয়োগ হবে 18,000 বেশি। বৈষম্য নিরসনে সর্বজনীন মৌলিক আয়ের ধারণা বাজেটে অন্তর্ভুক্তের তাগিদ সিপিডির। সবার আগে দুর্নীতি বন্ধ চাইলেন রাজনীতিকরা। আজও রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ। সড়কে চরম ভোগান্তি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে রাষ্ট্রপক্ষ। এবং ইমরান খানের ডাকা বাঁচা মরার আন্দোলনে উত্তাল পাকিস্তান। পথে পথে সমর্থকদের হয়রানি। শাহবাজ সরকার উৎখাতের ডাক। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন এসটিএম টিভির সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন কমিশন। এজন্য যা করা প্রয়োজন তাই করা হবে। রোববার দুপুরে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। শপথের মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা নতুন কমিশনার আছে। এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। গেল 21 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। তার সঙ্গে 4 নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। ওই 4 নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে কিন্তু আমাকে করতে হবে। আমরা একা পারবো না, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দেব। যত দ্রুত নির্বাচন দেয়া হবে ততই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন। আর স্বৈরাচার থেকে গণতন্ত্রে ফিরতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত। রোববার সকালে দীর্ঘদিন পর দেশে ফেরা যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা। সাংবাদিকদের সাথে আলাপকালে ডক্টর মঈন খান বলেন, জনগণের ওপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কোনোদিন থেমে থাকে না। কাজে সব সংস্কার সবাই করবে। আজকে যে আমরা সংস্কার করছি, আগামীকাল সেটাকে আবার সংস্কার করতে হবে। কাজে এ কথা ভুলে গিয়ে আমাদের যেটা মনে রাখতে হবে যে এই ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটি কি? স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষ মুখিয়ে আছে কখন সে তার অধিকার প্রয়োগ করবে। সেই জন্যই বিএনপি বলে যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়ে গেছে সেগুলো পুনর্গঠন করে এবং সেগুলোর প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে, ষড়যন্ত্র দূর হবে,
দেশ সামনের দিকে এগিয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অবস্থান কর্মসূচিতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার সহ অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দাবি করেন তিনি। জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে এমন একটি সরকারের প্রয়োজন এই মুহূর্তে। তাই এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আর দেরি নয়, দেরি মানে ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে, দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানান বক্তারা। সে বসে আছে হিন্দুস্তানে, তাকে আনতে হবে, তার বিচার করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। মহান বিজয় দিবস ঘিরে পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, ভুয়া ও মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সময় অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারদের মধ্যে থেকে ট্রাফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। মাদকের ব্যাপারে আমাদের ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্ন নাই। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে। এটা আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে। 2 বছরের মধ্যে পিএসসি-কে 47তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের অধীনে নিয়োগে এক দশকের সর্বোচ্চ ৩,৪৮৭টি পদে জনবল নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। জানান, 5টি বিসিএস এর মাধ্যমে নিয়োগ পাবে 18,149 জন। জান্নাতুল মোহনার প্রতিবেদন। 5টি বিসিএস এর মাধ্যমে ক্যাডার পদে 12,710 জন এবং নন ক্যাডার পদে 5,439 জন সহ মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এ তথ্য জানান। 43তম বিসিএস এ নিয়োগপ্রাপ্তরা যাচাই বাছাই শেষে 1 জানুয়ারি থেকে কাজে যোগদান করতে পারবেন। 44-এর মৌখিক পরীক্ষা নতুন করে হবে, আর 45-এর লিখিত উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দ্বারা মূল্যায়িত হবে। 46-এর উত্তীর্ণদের সাথে লিখিত পরীক্ষায় যুক্ত হবে সমসংখ্যক প্রার্থী, যারা আসবেন প্রিলিমিনারি থেকে পুনঃমূল্যায়নের মধ্য দিয়ে, এবং 47-এ 3,487টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। পিএসসি-কে 2 বছরের মধ্যে 47তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সহ সব নিয়োগই দ্রুততার সাথে করার নির্দেশ দেন মোখলেসুর রহমান। 5.5 লাখ পোস্ট খালি আছে, 5.5 লাখ। তার মধ্যে অন্তত বিসিএস এ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, এটা তো আমাদের তো কারো আর কোশ্চেন থাকার কথা না যে আমরা সবাই তো হবে না, এটা জানেনি। তারপরে স্কোপটা করা হচ্ছে। পিএসসি-কে বলা হয়েছে যে ইউ উইল বি মোর ইফেক্টিভ। আমাদের মতোই অফিসাররা আছে, ওনাদেরকেও বলা হয়েছে এটা একটা রুটিন ডিউটি। বিজ্ঞাপন করার পর থেকে যত মান পাওয়ার লাগে আমরা দিব, এটা এবার জন্য এবার 2 বছর না লাগে, শর্টেস্ট পসিবল টাইমে এটা যাতে এই অন্তত 47 ব্যাচটা জয়েন করতে পারে। বঞ্চিত সচিব যারা চাকরির শেষ প্রান্তে, তাদের প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে বিদায় জানানো হবে। তবে কারো বিরুদ্ধে মামলা থাকলে তার পদোন্নতি হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বঞ্চিত যারা অতিরিক্ত সচিব প্রমোশন পেয়ে হয়েছেন 13 দিনে 3 প্রমোশন, ইট ডাজন্ট ম্যাটার, তারা সারা বছরই বঞ্চিত ছিলেন। এই বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, তাদেরকে সিদ্ধান্ত হয়েছে যে গ্রেড 1 দিয়ে তাদেরকে, মনে করেন 15 দিন আছে, 1 মাস আছে, 2 মাস আছে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়। এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেবার সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে বলেও জানান মোখলেসুর রহমান। আর্থিকভাবে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেয়া, ন্যূনতম মজুরি নিশ্চিত করা সহ 11 দফা বাস্তবায়নের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে এই তাগিদ দেয় যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল।
জিএসপি ফিরে পেতে হলে শ্রমিক অধিকার আইন কার্যকর করতে হবে বলেও জানান তিনি। বাণিজ্য সচিব জানান, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের মতো শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। এছাড়া গার্মেন্টস সেক্টরের সক্ষমতা বৃদ্ধিতে দেশটি সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। আয় বৈষম্য দূর করতে পারে সর্বজনীন মৌলিক আয়, এমনটাই জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এমনটাই জানায় প্রতিষ্ঠানটি। এ সময় আগামী বাজেটে ধারণাটি অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। অবশ্য রাজনীতিকরা বলছেন যে সবার আগে প্রয়োজন দুর্নীতি বন্ধ করা। এম এ আজিমের রিপোর্টে আমরা বাকিটা জানব। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সার্বজনীন মৌলিক আয়ের কার্যকারিতা মূল্যায়ন শীর্ষক সেমিনারে অংশ নেন গবেষক, অর্থনীতিবিদ ও রাজনৈতিকরা। মূল প্রবন্ধে দেশের ৩৫% মানুষের আয় স্বাভাবিক জীবনযাপনের ব্যয় থেকে কম বলে জানান গবেষকরা। আর বৈষম্য দূর করতে ইউনিভার্সাল বেসিক আয় বা সার্বজনীন মৌলিক আয়ের কার্যকারিতা তুলে ধরেন তারা। আমার মনে হয় যে আমাদের আলোচনার মধ্য দিয়ে এটা বেরিয়ে এসেছে যে এই আইডিয়াটা বাংলাদেশে এখন এসেছে, এবং খসরু ভাইও যেটা বললেন যে আমরা যদি একটা জনকল্যাণমুখী একটা রাষ্ট্রের কথা চিন্তা করি তাহলে আমাদেরকে এ ধরনের ভাবনার মধ্য দিয়ে যেতে হবে। এতে অনেকটাই একাত্মতা প্রকাশ করে অর্থনীতিবিদরা জানান, আগামীর সরকার ও বাজেটে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। আগামী দিনের বাজেট আসছে, আমাদের পুরো ধারণাটাই হলো যে আগামী দিনে 2025-26 সালের যে বাজেট হবে সেইখানে এই ধারণাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। This needs very interesting, intensive discussion to diagnose this as a innovative for Bangladesh, not innovative globally, but innovative for Bangladesh, major policy option for addressing the issues of poverty alleviation. অবশ্য বিগত সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের কথা উল্লেখ করে রাজনীতিবিদরা বলছেন, দুর্নীতি বন্ধ না হলে সার্বজনীন মৌলিক আয় নিশ্চিত সম্ভব হবে না। ডেলিভারি সিস্টেম কিন্তু অত্যন্ত পুর। আমাদের বিভিন্ন সোশ্যাল সেফটি নেটের যে ডেলিভারি সিস্টেম, এগুলো সিস্টেমিক লস, করাপশনের মাধ্যমে যে আসলে সেই বেনিফিটটা আসলে দিনের শেষে পায় না। চুরি ডাকাতি বন্ধ করতে পারেন বাংলাদেশে মানি লন্ডারিং বন্ধ করা যায়, বাংলাদেশে করাপশন বন্ধ করা যায়, বাংলাদেশে ট্যাক্সের এটা ঠিক করা যায়, তাহলে অবশ্যই এই ধরনের প্রজেক্ট করা সম্ভব। বাংলাদেশে মিনিমাম ওয়েজটাই তো ঠিক করা হয়নি, যে মিনিমাম ওয়েজ আসলে কি হবে। মিনিমাম ওয়েজ যদি আমরা ধরি যে বাজার এর সাথে তাল মিলিয়ে একটা আমরা মিনিমাম ওয়েজ তৈরি করতে হবে, এবং সেইটা কিভাবে একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজে পৌঁছাতে পারবো। আর বৈষম্য দূর করতে দারিদ্র্যসীমার নিচে থাকা ৩৫%-এরও বেশি পরিবারের জন্য মাসে ৪,৫৪০ টাকা বরাদ্দ করা প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচলের দাবিতে রোববারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রোববার সকাল 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ করে তারা। পরে অবশ্য কর্মসূচি স্থগিত করা হয়। এ নিয়ে ডিএমপির সঙ্গে সোমবার বৈঠক করবে রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এদিকে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশা শ্রমিকরা। বিকল্প কর্মসংস্থান না করে রিকশা বন্ধের প্রতিবাদ জানান শ্রমিকরা। তারা বলেন, এ পরিবহন বন্ধ হলে বেকার হয়ে পড়বে 15 লাখ মানুষ, হুমকির মুখে পড়বে লাখ লাখ মানুষের জীবন জীবিকা। এই লক্ষ লক্ষ শ্রমিক তাদের কোনো কর্মসংস্থান তৈরি না করে, বিকল্প কোনো ব্যবস্থা না করে এ ধরনের রায় দিয়ে আমাদের সংসারগুলোর ভিতরে যে দুর্যোগ ঢেলে দিয়েছে। কিস্তি আছে, বউ বাচ্চা আছে, তাদেরকে আমরা কি খাবো? আগে আপনার কোদাল দিয়ে মাটি কাটতো, এখন কোদাল দিয়ে মাটি কাটে না, ডিজিটাল মেশিন দিয়ে মাটি কাটে। সকল কিছু ক্ষেত্রে ডিজিটাল। রিস্কলার বেলা কেন অজুহাত? আমাদেরকে একটা নির্দিষ্ট একটা সাইড দিয়ে দিবে, আমরা ওই সাইড পর্যন্ত চালাবো। আর যারা সাইডের বিপক্ষে যাবে, বাইরে যাবে, তাদেরকে উচিত 3 মাসের জেল অথবা তাদের অটো ভাঙ্গা একবার গুঁড়া করে দেওয়া উচিত। অবিলম্বে কমিশন গঠন করে শ্রমিকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান, রিকশার নিবন্ধন সহ 11 দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। আমরা রুট পারমিট অনুযায়ী
বিদ্যুৎ পারমিট অনুযায়ী গাড়ি চালাতে চাই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করব, যারা আমাদের পক্ষ হয়ে এই রিক্সাকে নিরাপদ করার গবেষণা করবেন এবং একটা নিরাপদ রিক্সা চালু করবেন। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আদেশের কপি পাওয়ার 3 দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যে নির্দেশনা দিয়েছেন তার বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে রিকশা বন্ধে আদালতের আদেশ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ আদালতের আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। এদিন রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন রিকশা শ্রমিকরা। এতে তৈরি হয় লম্বা যানজট, ভোগান্তিতে পড়েন নগরবাসী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ভোরে মিরপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ 7, এর মধ্যে নারী শিশু সহ আশঙ্কাজনক অবস্থায় আছেন 6 জন। 3 জনকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে, বাকিরা এইচডিইউতে চিকিৎসাধীন। এলাকাবাসীর অভিযোগ, তিতাস গ্যাসের অবৈধ সংযোগই দুর্ঘটনার কারণ। ঘটনাস্থল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। তিতাস গ্যাসের অবহেলা আর অবৈধ গ্যাস সংযোগের বলি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 6টি তাজা প্রাণ। ভোরে মিরপুর 11 এভিনিউ 5-এ তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে 2 পরিবারের 7 জন দগ্ধ হন। তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মোহাম্মদ শাওন বিন রহমান বলেন, 3 জনকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে, বাকিরা এইচডিইউতে চিকিৎসাধীন। গ্যাস লাইন বিস্ফোরণের মাধ্যমে যে রোগীরা আহত হয়েছে তাদের মধ্যে আমাদের এখানে 7 জন এসেছেন। তার মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক, কারণ ওনাদের শ্বাসনালী পুড়ে গিয়েছে। 6 জনের মধ্যে 3 জনকে আইসিইউতে শিফট করছি আর বাকিদেরকে এসডিইউতে দিচ্ছি। এলাকাবাসীরা বলছেন, বিগত সরকারের নেতাকর্মীদের ছত্রছায়ায় যথেচ্ছা দেওয়া হয়েছে গ্যাসের অবৈধ সংযোগ, আর সেই অবৈধ সংযোগ থেকেই ঘটেছে এই দুর্ঘটনা। দুর্নীতি আর অবহেলার অভিযোগ তুলছেন তিতাসের বিরুদ্ধে। এটার জন্য আপনার 2টা লোক দায়ী। 2টা লোক বলতে প্রথম হয়েছে আপনার তিতাসের অনুমতি ছাড়া গ্যাসের লাইনে কেউ হাত দিতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি এটা মনে করি তিতাসের লোকে জড়িত বেশি। অবৈধ যে লাইনগুলা এগুলা বিচ্ছিন্ন করা হোক, যারা ওই টাকা খাইয়া অবৈধ লাইনগুলা দিছে এদের বিচার হোক। এদিকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনার দায়িত্বে থাকাদের কণ্ঠেও যেন অবহেলার সুর। এতগুলো তাজা প্রাণের যেন কোনো দামই নেই তাদের কাছে। আগুন যখন লাগছে তখন তো আমরা এখন বসে থাকিনি, আমরা তো আমাদের দায়িত্ব অফিসে ছিলাম, বাসা ছিলাম। কি হয়তো হাজার হাজার গ্রাহক, হাজার কিলোমিটার কীভাবে সম্ভব? মানুষকে রাস্তা তুলবে সারাদিন? যখন এখন একটা ঘটনা ঘটে তখন আমরা আসি। এই দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। বান্দরবান জেলার রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফ বা কুকি চিন ন্যাশনাল আর্মির 3 সদস্য নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএ এর গোপন আস্তানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, যা এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। জানা যায় কেএনএফ এর সামরিক শাখাই হলো কেএনএ, যার শতাধিক সদস্য 3 বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। 2021 সালে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসা দলটি এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 2টি হত্যা মামলায় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ও মাদারীপুরের সাবেক সংসদ সদস্য আব্দুস সুবহান গোলাপকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার সকালে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ
সাজিদ উল হাসান চৌধুরী এ আদেশ দেন। ব্যাপক পুলিশি পাহারায় মাদারীপুর কারাগার থেকে সাবেক এই দুই সংসদ সদস্যকে আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহিদ সন্নামাত ও দীপ্ত দে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। এর আগে গেল বৃহস্পতিবার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে স্থানান্তর করা হয় শাহজাহান খান ও গোলাপকে। সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা আকবর মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে তোলা হয়। এর আগে শনিবার রাতে আশুলিয়ার শিমুলতলায় নিজ অফিস থেকে গ্রেফতার করা হয়। আকবর হোসেন মৃধা আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আলতাফ মৃধার ছেলে। তিনি শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকবর হোসেন মৃধা মামলার পর থেকে পলাতক ছিলেন তিনি। তার বিরুদ্ধে এর আগেও জমি দখল সহ একাধিক মামলা রয়েছে।